অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর তানজিয়া তম্পা আপনাদেরকে নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি আপনাদের প্রিয় স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে। আমরা এই কেমন আছেন অনুষ্ঠানে প্রতিদিনই আপনাদের সমসাময়িক বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি। আর সেরকমই আজ আমরা কথা বলবো নারীদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে কেন। আসলে একটা ছেলে মেয়ে বিয়ের পরপরই কিন্তু বেশ কিছুদিন পরে অথবা একটা সময় পরে বাচ্চা নেওয়ার চেষ্টা করে। পরিবারে যারা বয়স্ক থাকে তারাও নাতি নাতকুরের মুখ দেখতে চায়, আর সমস্যাটা হয় তখনই যখন বাচ্চা হয় না। আমাদের সমাজে প্রোটোকল অনুযায়ী যে অবস্থাটা দাঁড়ায় সেটা হচ্ছে বাচ্চা না হলে আসলে নারীদেরকে দায়ী করে তাদেরকে একটা কোণঠাসা অবস্থায় ফেলে দেওয়া হয়। কিন্তু একটা নারী যখন বড় হয় শিশু অবস্থা থেকে, তার আসলে শারীরিক যে পরিবর্তনগুলো সেগুলো যত্ন নিয়ে এবং তার সমস্যাগুলো শনাক্ত করে সেগুলোকে অবহেলা না করে ভয় সংকোচ কুসংস্কার ঝেড়ে ফেলে সেগুলোর যে আসলে দায়িত্ব নিয়ে ট্রিটমেন্ট করা উচিত, চিকিৎসা করা উচিত, সেই ব্যাপারটা কিন্তু আসলে আমাদের মাথায় কাজ করে না। কিন্তু যখন বিয়ের পরে এই মেয়েটিরই অথবা এই দম্পতিরই বিয়ে হয় না, তখনই সমস্ত সমস্যার উদ্রেক ঘটে। তবে এই বাচ্চা না হওয়ার পিছনে শুধু কি নারীই কারণ, পুরুষদের কি কোনোই কারণ নেই? সেই ব্যাপারগুলো নিয়ে আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। নারীদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে কেন? ঠিক ধরেছেন, আমাদের অনুষ্ঠানে আজ আছেন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি এই বন্ধ্যাত্ব বিষয়ে কাজ করে যাচ্ছেন বহু বছর ধরে। আসুন তার সাথে আমরা পরিচিত হয়ে নিই। বন্ধ্যাত্ব ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার হাসনা হোসেন আখি, হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নেক্সাস টিভির আমন্ত্রণে এরকম একটি গুরুত্বপূর্ণ এবং বার্নিং ইস্যু আমি বলবো নিয়ে কথা বলতে পরে আমাদের আরও ভালো লাগছে। আর নেক্সাস টিভির সকল দর্শক এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি পুরোটা সময় জুড়ে তারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে অনেক কোশ্চেন করে তাদের যে জানার আগ্রহ সেগুলা তাদের মিট আপ হবে। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা দুজনে যে শুধু কথা বলবো তা কিন্তু নয়, আপনারাও আমাদের সাথে কথা বলতে পারেন নিঃসংকোচে এবং সন্দেহ ব্যতি রেখে। আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এই বিষয়ে, নারীদের বাচ্চা কেন হচ্ছে না। নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে। এবং আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভে যাচ্ছে, ইউটিউব লাইভে যাচ্ছে, সেখানেও আপনারা মূল্যবান মতামত দিয়ে লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চলে যাচ্ছি মূল আলোচনায়, শুনতে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। ডক্টর হাসনা হোসেন আখি ম্যাম, এই যে নারীদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে, এটা কিন্তু আমরা প্রায় বলছি, পুরো পৃথিবীর মতো বাংলাদেশে এটার অবস্থা বেশি খারাপ। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, আসলেই কি নারীদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে? আসলে বিষয়টি কীরকম? না, কমে যাচ্ছে এটাও ঠিক বলা যাচ্ছে না। আমাদের কিন্তু একটা বড় একটা ঝুঁকি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের ক্লাইমেটের যে চেঞ্জটা হয়েছে সেটার একটা বড় প্রভাব পড়েছে কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুর উপর, এবং ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুতে এটা খুব বড় একটা প্রভাব ফেলছে। বিশেষ করে খাবারে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, প্লাস্টিক্সের ব্যবহার, প্রসেসড ফুড, এইগুলো তার প্রজনন স্বাস্থ্যের উপর, বিশেষ করে প্রজনন হরমোনগুলোর উপর খুব একটা বিরূপ প্রভাব ফেলছে। সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেয়েরা এখন অনেকটা ক্যারিয়ার সচেতন হয়েছে, বা কাজের জায়গাগুলোতে মেয়েদের কন্ট্রিবিউশন আগের চেয়ে অনেক বেড়েছে। তো যার ফলশ্রুতিতে মেয়েরা আগে যেখানে বাংলাদেশে 10 বছর আগেই 20 বছর পেরোলেই মেয়েদের বিয়ে হতো, এখন কিন্তু বিয়ের বয়সটা আমার মনে হয় বেড়ে 25 থেকে 30-এর কোঠায় এসে পৌঁছেছে। তো একটা মেয়ে যখন 28 বা 30 বছর বয়সে বিয়ে করবে, সে চাইবে স্বাভাবিকভাবে আরও 2-3 বছর তার বৈবাহিক লাইফটাকে এনজয় করার জন্য বা পাস করার জন্য। তো বাচ্চা নিতে যখন আসে তখন অনেক সময় আমাদের কাছে রোগীরা আসে 33 বা 34। তো আমরা তো স্বাভাবিকভাবেই জানি যে মেয়েরা একটা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মায়, বা মেয়েদের বাচ্চা ধরার বয়সটাও একটা সীমিত সময়ের জন্য। তো আফটার 35 কিন্তু মেয়েদের ডিমের পরিমাণ কমে যায়, রিজার্ভও কমে যায়, এবং বাচ্চা ধারণ করার যে ক্যাপাসিটি সেটাও অনেকটা হ্রাস পায়। এর ফলশ্রুতিতে আমরা এখন আসলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগীগুলো দেখা যাচ্ছে আমরা আগের চেয়ে অনেক বেশি পাচ্ছি। আর এছাড়াও আরেকটা অসুখ আমাদের এখন খুব এপিডেমিক বল আকারে আসছে, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা আমাদের 10 বছর আগে আমরা সেরকম রোগী আসলে পেতাম না। আমাদের লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল প্লাস ফাস্ট ফুড কালচার এবং ক্লাইমেট চেঞ্জ সব কিছু মিলিয়ে
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা এখন একটা বলতে গেলে এন্ডেমিকের মতো হয়েছে, বিশেষ করে টিনেজ এবং অ্যাডাল্ট গার্লদের মধ্যে, এবং এরাই তো আবার রিপ্রোডাক্টিভ এজে আবার ঢুকছে। তো পিসিওসের একটা বড় অংশ আমরা বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। আর এই কারণেই আসলে এই ইনফার্টিলিটি ইস্যুগুলো এখন আমাদের কাছে অন্য রোগীর চেয়ে এখন আমাদের যারা গাইনি প্র্যাকটিস করি বা বন্ধ্যাত্বের কাজ করি অনেক বেশি পাচ্ছি, আগে যেভাবে পেতাম না। খুব বেশি পরিষ্কার, আগেও হয়তো বা এই রোগীগুলো ছিল, কিন্তু এখন আসলে এই চিত্রগুলো, এই রোগীগুলো আমাদের কাছে আসছে এবং খুব তাড়াতাড়ি শনাক্ত করতে পারছি। ম্যাডাম, এই পর্যায়ে জানতে চাই, এই যে নারীদের বাচ্চা হচ্ছে না অথবা একটা দম্পতির যখন বাচ্চা হয় না, কখন আপনারা তাদেরকে আসলে বলেন যে বাচ্চা ধারণ করতে তারা পুরোপুরি অক্ষম? অক্ষমতার জন্য তো আসলে অনেকগুলো পয়েন্ট আছে, তবে বন্ধ্যাত্বের সঙ্গে আমরা যদি প্রথমে ধরি যে প্রথম একজন হাজব্যান্ড ওয়াইফ কাপল যখন 2 বছর কোনো পদ্ধতি ছাড়া ন্যাচারালি মেলামেশার পরও যদি বাচ্চা না ধরে, তখন আমরা তাদের ট্রিটমেন্ট শুরু করতে বলি। আর ট্রিটমেন্ট শুরু করার পরে যেমন ছেলেদের ক্ষেত্রে যদি অ্যাজোস্পার্মিয়া হয় বা কোনো স্পার্ম না পাওয়া যায়, সেক্ষেত্রে একটা অক্ষমতা। তবে সেক্ষেত্রেও খুব অত্যাধুনিক কিন্তু এখন পদ্ধতি চলে আসছে, টেসা, মাইক্রোটেসা, তার মাধ্যমে যদি একটা স্পার্মও পাওয়া যায় সেক্ষেত্রেও বাচ্চা কনসেপ্ট করা সম্ভব। আর মেয়েদের ক্ষেত্রে একদম অক্ষম এটা আসলে এখন বলা মানে উচিত হবে না, এই জন্য কারণ টেকনোলজি এখন অনেক দূর এগিয়ে গেছে। হ্যাঁ, টেকনোলজি এতটা এগিয়ে গেছে যেখানে অনেক মানে যেটা আগে সম্ভব ছিল না, এখন হাই টেকনোলজি বা অনেক কিছু মাধ্যমে আমাদের পসিবল বাচ্চা কনসেপ্ট করানোর। মেয়েদের যেটা হয় দেখা যায় যদি ইএমএইচের পরিমাণ অনেক কমে যায়, 1-এর নিচে নেমে যায়, তখন আমরা টেস্ট টিউব বা আইভিএফ পদ্ধতির জন্য সাজেস্ট করি ন্যাচারালি হয়তো। আবার মেয়েদের যদি সিভিয়ার এন্ডোমেট্রিওসিস থাকে সেক্ষেত্রেও আমাদের সমস্যা হয়, সিভিয়ার পিসিওস, এইসব পেশেন্টগুলো দেখা যায় বন্ধ্যাত্বর মানে এদের বন্ধ্যাত্ব প্লাস এদের ট্রিটমেন্ট প্রোটোকলগুলো একটু এক্সপেন্সিভ এবং অ্যাডভান্স টেকনোলজিগুলো আমাদের দরকার হয়। খুব সুন্দর করে বললেন ম্যাডাম। এই পর্যায়ে জানতে চাই, আপনি আপনার কথার মধ্যে বলে দিলেন যে 2 বছর নিয়মিত সহবাস করছে এরকম একটা দম্পতি যখন বাচ্চা হচ্ছে না, তখন আসলে হয়তো বা আপনারা তাদেরকে বন্ধ্যা বলছেন অথবা বাচ্চা ধারণ না করার পসিবিলিটিসগুলো চিন্তা করে থাকেন। আপনার কাছে জানতে চাই, এই যে নিয়মিত সহবাস, আসলে এই ব্যাপারটি কি অনেক রোগী কিন্তু বুঝতে পারে না, এটি বলতে আসলে কি বোঝান? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখন আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ বা সংসার আমাদের আরবান লাইফে অনেকেই দেখা যাচ্ছে ওয়াইফ হয়তো হোম ডিস্ট্রিক্টে থাকছেন, উনি ঢাকায় থাকছেন, আবার অনেকের অ্যাব্রডেও থাকছেন, ওভারসিজ পেশেন্ট আমাদের কাছে আসে। তো মেলামেশার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা মাসিকের চক্রটাকে 28 দিনের চক্র ধরি, তাহলে মাসিকের 10ম দিন থেকে 20তম দিনটা হচ্ছে বাচ্চা ধরার সময়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 14তম দিন, 12, 13, 14, 15, 16, যদি তার 28 দিনের সাইকেল হয়। তো ওই মধ্যবর্তী সময়টা ওনাকে অ্যাটলিস্ট 10 দিন না পারলেও 7 দিন অ্যাটলিস্ট একদিন পর পর তাকে থাকতে হবে, হাজব্যান্ড ওয়াইফ। তো দেখা যায় যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে বা সপ্তাহে উইকেন্ডে একদিন বাড়ি আসে, তাদের যে সমস্যাটা হয় ওই ব্যাটে বলে ম্যাচটা হয় না। হয়তো উনি এমন শুক্রবার আসলেন যে শুক্রবার ওনার ওভুলেশন হচ্ছে না। আমরা এই বিষয়টিতে আবারও ফিরছি, তবে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার ফোনটা নিয়ে নেই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, বলেন। ওই যে ম্যাডাম যে বললো যে অ্যাজোস্পার্মিয়া, হ্যাঁ, যে অ্যাজোস্পার্মিয়া, আমরা বিয়ে শাদী হয়েছে অনেকদিন হয়, আমার সিমেন্ট টেস্ট করাতে অ্যাজোস্পার্মিয়া আসছে, যে ওখানে যে এফএনসি টেস্ট করেও কিন্তু কিছু পাওয়া যায়নি। এখন ওই যে ম্যাডাম যেহেতু বললো যে ওখান থেকে যদি একটাও শুক্রাণু পাওয়া যায় তাহলে এটা ইক্সি না কি যেন বললো নাকি, আসলে এটা আমাদের কি এই বাংলাদেশে ঢাকায় হয় চিকিৎসা, না এর জন্য বাইরে যাইতে হবে? আসলে কোনটা করলে? আমার বয়স চলছে এখন 41, আমার মিসেস 31। আপনি কি কোনো প্রশ্ন করতে চান? না, কোশ্চেন আমি বুঝতে পেরেছি ভাই। আসলে এফএনসি তে ওনার আমরা কোনো স্পার্ম পাইনি। এখন যখন একটা অ্যাজোস্পার্মিক পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা ডিফারেন্সিয়েট করতে চাই যেটা অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া না নন অবস্ট্রাকটিভ। মানে অবস্ট্রাকটিভ হচ্ছে যে স্পার্ম টেস্টিস থেকে ঠিকই উৎপন্ন হচ্ছে, কিন্তু যে সেমিনিফারাস টিউবুল বা যে নালীটার মাধ্যমে স্পার্মটা নিঃসরিত হবে, সেই নালীতে কোথাও না কোথাও একটা বাধা সৃষ্টি আছে। তো সেক্ষেত্রে টেসা করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। টেসা হচ্ছে ছোট্ট একটা অপারেশনটা আমরা যেটা করি, টেস্টিস থেকে স্পার্মটা এক্সট্রাক্ট করি, স্পার্মগুলো এক্সট্রাক্ট করে ফ্রিজিং করে ফেলি। সেই ফ্রিজিং স্পার্ম দিয়ে পরবর্তীতে আমরা ইক্সি
যেটাকে বলি ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এটা একটা আইভিএফ পদ্ধতি, এর মাধ্যমে ফার্টিলাইজেশন সম্ভব। আচ্ছা, তার মানে আপনার স্পার্মটাকে বের করে নিয়ে আসেন বাইরে, পেট্রি ডিশে কালচার করেন, পরবর্তীতে সেটা আইভিএফ করেন। আর এখন যদি অবস্ট্রাকটিভ না হয়, নন অবস্ট্রাকটিভ কজ হয়, নন অবস্ট্রাকটিভ কজে যেটা প্রবলেম সেটা হচ্ছে টেস্টিসই ফেলিউর থাকে। অনেক সময় টেস্টিস থেকেই যে কোনো কারণেই হোক, হরমোনাল ডেফিসিয়েন্সির জন্য হোক বা টেস্টিকুলার কোনো ড্যামেজের জন্যই হোক, টেস্টিস থেকেই আপনার হচ্ছে স্পার্ম প্রোডাকশন হচ্ছে না। সেক্ষেত্রে আসলে অপরচুনিটি খুবই কম, এবং এক্ষেত্রে যে হরমোন ইভ্যালুয়েশনগুলোর দরকার, সাথে ক্রোমোজোমাল ইভ্যালুয়েশনটাও অনেক সময় নিড হয়, কারণ ডাউনস বা ক্লিনফেন্টার সিনড্রোমেও কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। তো সেই ইভ্যালুয়েশনগুলোর পরে অনেক সময় আমরা কিছু ট্রিটমেন্ট দিই, যেমন হরমোনাল হাইপোগোনাডিজম থাকলে আমরা কিছু ইনজেকশন দিই। তো কারণটা আইডেন্টিফাই করা একটু জরুরি যে ওনার অবস্ট্রাকটিভ কিনা নন অবস্ট্রাকটিভ। সেক্ষেত্রে ওনার FHS, LH বা গোনাডোট্রোপিন হরমোনগুলো পরীক্ষা করা হয়েছে কিনা আমি জানি না, ওগুলো একটু করা দরকার। করার পরে আমরা হয়তো ক্লাসিফিকেশন করতে পারবো, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারবো। আর নন অবস্ট্রাকটিভ ক্ষেত্রে অনেক সময় ম্যাক্রোটেসা করা হয়, তো মাইক্রোটেসা বাংলাদেশে পসিবল না, এটার জন্য আপনাকে বিদেশেই যেতে হবে। তবে তার আগে আমার মনে হয় ডিফারেন্সিয়েট করার জন্য ওনার বাকি ইভ্যালুয়েশনগুলো একটু যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে ওনার কোথায় বাংলাদেশে ট্রিটমেন্ট পসিবল না, ওনাকে অ্যাব্রড যেতে হবে, এটার একটা ডিসিশন আমরা নিতে পারবো আশা করি। আচ্ছা, উনি আমাদের সাথে লাইনেই আছে এখনো দর্শক, ওনার মধ্যে আরেকটা প্রশ্ন আছে। দর্শক, আপনি প্রশ্নটা করে ফেলতে পারেন। আপু, ওই আমার ওই যে এই হরমোনটা এটা বেশি। আচ্ছা, হরমোন বেশি হলে হ্যাঁ, তাহলে হয়তো টেস্টিকুলার ফেলিউরের দিকে যাবে। বেশি কত ছিল আপনার FHS? আর আমি আমাদের এখানে যে রংপুর থেকে যৌন ডাক্তারকে দেখাচ্ছিলাম, তো উনি আবার ওই আমার বলছিল যে টেস্টি দেখে বলছিল যে আপনার এটা স্মল সাইজ। আচ্ছা, তার মানে টেস্টিকুলার ফেলিউর থাকতে পারে। তো এই ক্ষেত্রে আসলে আপনার চিকিৎসা FNAC করার পরে যখন পাওয়া যায় না, আপনি টেসাটা করতে পারেন। টেসাটা একটা ছোট অপারেশন, এটা ইউরোলজিস্টরা বা অ্যান্ড্রোলজিস্টরা করে, অনেক পুরুষ গাইনোকোলজিস্টও করে আর কি। তো অপারেশন করে আমরা, যেটা সাথে এমব্রিওলজিস্টও অ্যাটাচ থাকে, তো আমরা টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন করে দেখি, যদি স্পার্ম পাওয়া যায় সেক্ষেত্রে IVF বা ICSIর একটা সম্ভাবনা আছে। আর এছাড়া আপনার হাতে আসলে আর কোনো অপশন নেই, আপনার হাতে অপশন এইটাই যে আপনি টেসা করে অ্যাটলিস্ট একবার একটা অপরচুনিটি নিয়ে দেখতে পারেন, একটা সুযোগ নেওয়া যেতে পারে। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সেন্সিটিভ একটা বিষয় কিন্তু আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। এবং আপনি যদি আমাদের এখানে বন্ধা স্পেশালিস্ট যারা আছে, বিশেষ করে আমাদের সাথে ডক্টর হাসনা হোসেন আখি আছেন, আপনি এনার কাছেও আসতে পারেন, অথবা যারা এইসব বিষয় নিয়ে কাজ করছেন আপনি সেখানে গিয়ে, এই যে ম্যাডাম যে পদ্ধতিটির কথা বললো, যে অপারেশনটার কথা বললো, আপনার টেস্টিস থেকে স্পার্ম প্রোডাকশন করে সেটা কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা, সেটার একটা অপরচুনিটি, একটা চান্স আপনি নিতে পারেন। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম লিমা, আমার বয়স 30। জি ম্যাডাম, আমার PCOD-তে সমস্যা আছে। আচ্ছা। তো ম্যাডাম, আমার 15 মাস আগে একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। তো মিসক্যারেজ হওয়ার পরে আমার মাসিক নিয়মিত আছে। আমি 1 বছর যাবত পিল খাইছি, একবার রোজেন খাইছি 5 মাস, আবার খাইছি ফেমিপিল খাইছি। কিন্তু ম্যাডাম এখন আমার হচ্ছে ওই মাসিক এখনো অনিয়মিত, মাসিক অনিয়মিত। আর ম্যাডাম থাইরয়েডের সমস্যা আছে। আর এখন আমার যেটা সমস্যা হচ্ছে ম্যাডাম, ওই মিন্স হলে ওই খুব কম ব্লিডিং হয়, প্যাডে আসতে চায় না, প্রস্রাব করলে বের হয়, নাহলে বের হতে চায় না। এখন আমার এই সমস্যা হচ্ছে, এখন কি ম্যাডাম আমি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতে পারবো? আচ্ছা আপু, আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সাথে কিছু হরমোনাল ডিসঅর্ডারও আছে, হাইপোথাইরয়েডিজম বা এরকম আছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমও ইটসেলফ একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার। সো আপনার এই হরমোনাল ব্যালেন্সটা ঠিকঠাক মতো যদি আমরা কন্ট্রোল না করতে পারি, সেক্ষেত্রে স্টিমুলেশন দিয়েও আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, তো আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনার হরমোনগুলো কী অবস্থায় আছে, বিশেষ করে সিরাম টেস্টোস্টেরন, থাইরয়েড, প্রোলাকটিন, এগুলো আমরা একটু ইভ্যালুয়েশন করব, করে আমরা ইফ নিড এন্ডোক্রাইনোলজিস্টেরও একটা সাজেশন নিব, নিয়ে আপনার এগুলো ব্যালেন্স করার জন্য দিব। আর PCOS পেশেন্টদের কিন্তু মাসিক অনিয়মিতই হবে এবং স্ক্যান্ডি হবে যতদিন পর্যন্ত সিরাম টেস্টোস্টেরন লেভেলটা নিচে না আসবে। তো এটা একটা বিষয়। সাথে আমরা আমার সেন্টারে আমি একজন ডায়েটিশিয়ান রেখেছি, এটা
সেই মাস জুড়ে ফ্রি কনসালটেশন দিচ্ছে, অনলাইন কনসালটেশন আপনি নিতে পারেন। কারণ এখানে পিসিওএস চিকিৎসায় মেডিসিনের চেয়েও সবচেয়ে বড় রোল হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ, ডায়েট এবং এক্সারসাইজ, মানে জীবনযাপনে একটা পরিবর্তন করা। ম্যাডাম, আমরা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যে আর এই যে বাচ্চা ধারণ না করতে পারার যে ক্ষমতাটা নষ্ট হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও কথা বলবো। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম নারীদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে কেন, বিষয়টা নিয়ে জানার আছে আরও অনেক কিছু, শুনবো আরও অনেক কিছু। তবে এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, নারীদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে কেন, এবং এই বিষয় নিয়ে আমাদের স্টুডিওতে কথা বলছেন বন্ধ্যাত্ব গাইনি বিশেষজ্ঞ ডাক্তার হাসনা হোসেন আখি, হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক। ম্যাডাম, আমরা বিরতিতে যাবার আগে আসলে কথা বলছিলাম একজন দর্শকের প্রশ্নের সূত্র ধরেই, যে এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের হয় তাদের অনেকেরই দেখা যাচ্ছে যে বাচ্চা ধারণ করতে কষ্ট হচ্ছে, সে সমস্ত মহিলাদেরকে, এবং আপনি বলছিলেন যে তাদের জীবন যাপনে কিছু পরিবর্তন দরকার, সেই বিষয়টি যদি আরেকটু খুলে বলেন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্ট ম্যানেজমেন্টের আমাদের প্রথম শর্তই হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ বা মডিফিকেশন। এখন লাইফস্টাইল চেঞ্জের মডিফিকেশনের যে কয়টা স্টেপ আছে তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ডায়েট। আমরা যে ডায়েটটা নেই বা এখনকার জেনারেশন বা টিনেজ গার্লরা যে ডায়েটটা নেই, এটা একটা আমি বলবো এটা ত্রুটিপূর্ণ ডায়েট। কারণ আমাদের খাদ্য ব্যবস্থায় ঢুকে গিয়েছে প্রসেসড ফুড প্লাস হচ্ছে জাঙ্ক ফুড, এই দুটো জিনিস খুব বেশি ঢুকে গিয়েছে, এবং দুটোই কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তৈরির জন্য খুব বড় একটা কারণ। এবং এইসব পেশেন্টদের আমরা আলু, ময়দা, চিনি, ভাত, কোলা, কফি এগুলোকে একদম না বলতে হবে, না বলা শিখতে হবে আর কি, এটা একটা বিষয়। এবং সাথে একটা ডায়েট চার্ট আমরা তাদের জন্য তৈরি করে দেই, যেটাতে শুধু ন্যাচারাল খাবার থাকবে, যেমন নাটস, বিভিন্ন লেগিউমস, তারপর হচ্ছে খেজুর, জাস্ট হানি, কোনো আর্টিফিশিয়াল বা প্রসেস যে খাবারগুলো সেগুলো বাদ দিয়ে ফ্রুটস, ভেজিটেবলস এবং ন্যাচারাল খাবার দিয়ে আমরা একটা ডায়েট প্ল্যান তাদের জন্য করে দিই। এটা অ্যাডপ্ট করতে হবে। সাথে আবার যেহেতু তাকে ক্যালোরি তো তাকে কিছু নিতেই হবে, না হলে তো সে আসলে তার সার্ভাইভ করতে পারবে না। ক্যালোরিটার যেন প্রপার ম্যানেজমেন্ট হয় বা বার্ন হয়, সেই জন্য তাকে একটা প্ল্যানিং করতে হবে। সেটা ইভিনিং ওয়াক হোক, মর্নিং ওয়াক হোক, জগিং হোক, সুইমিং হোক, বা জিমে যাক। তবে জিমের চেয়ে আমি অবশ্যই অ্যারোবিক এক্সারসাইজকেই এনকারেজ করবো, এই জন্য কারণ জিমে আমরা যে এক্সারসাইজটা করি সেটা কিন্তু অ্যানারোবিক, মানে অক্সিজেন থাকে না। সুতরাং আমরা সবসময় অ্যারোবিক এক্সারসাইজে বার্নটা খুব ভালো হয় এবং অক্সিডেশনটাও ভালো হয়, এক্ষেত্রে আমাদের ওয়েট রিডাকশনটা খুব তাড়াতাড়ি হয় এবং বডি ফিটনেসটাও আমাদের খুব ভালো আসে। এটা একটা বিষয়। সাথে ঘুম, স্লিপ, আমাদের এটা আমি এখন জেনারেশনের মধ্যে আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি যে তারা রাতে ঘুমাচ্ছে 2-3টায়, ঘুম থেকে উঠছে 9টা-10টায়, মানে কিন্তু আমাদের বডির যে হরমোনগুলা সেটা একটা সার্কেডিয়ান রিদম আছে এবং ম্যাক্সিমাম হরমোনগুলোই সিক্রেশন হয় রাতে। তো সেক্ষেত্রে সাউন্ড স্লিপটা ব্যালেন্সলি হরমোন সিক্রেশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এবং ঘুমানোর ক্ষেত্রে আমরা 11টা থেকে 12টার মধ্যে রাত ঘুমোতে বলুন, ভোর 6টা-7টায় উঠে তাকে একটা ওয়াক হোক, লেবু পানি হোক, হানি হোক, এগুলো আমরা একটা নিতে বলি। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোদ লাগানো পিসিওএসের ক্ষেত্রে বা বন্ধ্যাত্বের ক্ষেত্রে। কারণ এখন আমরা যে পেশেন্টগুলো আসে ভিটামিন ডি লেভেল করতে গেলে অনেক পেশেন্টই আমরা দেখতে পাচ্ছি ভিটামিন ডি লেভেল খুব কম। এবং ডিউরিং করোনাও আপনি মেডিসিনের লোক, আপনি জানেন যে ডিউরিং করোনার সময় আমরা দেখতে পেয়েছি যে ভিটামিন ডি লেভেল কমে যাচ্ছে। এবং ভিটামিন ডি ইনফার্টিলিটি, পিসিওএস প্লাস ইমিউনিটি সব ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো রোদটা আমরা এখন আর লাগাতে পারছি না বা রোদে আমরা যেতে পারছি না, সকালের বিশেষ করে রোদটা, এটা খুব জরুরি, সকালে রোদটা লাগাতে হবে। সাথে আমরা কিছু যেগুলো ব্যাড হ্যাবিট যদি কারো থাকে, যেমন স্মোকিং বা অ্যালকোহল, এগুলা, অনেক কফি খাওয়া, এগুলোকে আমরা অ্যাভয়েড করে বলি। তো এই লাইফস্টাইলগুলো যদি কেউ মোটামুটি অ্যাডপ্ট করতে পারে, আমরা একদিনে তো সম্ভব হয় না, আমরা একটা 3 মাসের তাকে টাইম দিই, 3 মাসের মধ্যে বলি যে তাকে এটা মানে একদম হাতের মুঠোয় নিয়ে বসে বা অ্যাডপ্ট করে ফেলতে, তাহলে হবে কি সারা জীবনই সে এটা কন্টিনিউ করলে পিসিওএসের যে তার বিভিন্ন কমপ্লিকেশনগুলো সেগুলো তার মধ্যে আর ঢুকতে পারবে না বা বাসা বাঁধতে পারবে না, তাকে অ্যাট্রাক্ট করতে পারবে না। এ পর্যায়ে জানতে চাই ম্যাডাম, এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টগুলো, এই ডিজিজের রোগীরা, নারীরা সাধারণত একটু মোটা হয়ে থাকে, অনেক সময় কিন্তু দেখা যায় ওরা একটু শুকনা পাতলাও হয়।
তো শুকনা পাতলা পেশেন্ট কিন্তু তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এদের জীবনযাপনটা আসলে আপনারা কিভাবে ঠিক করে দেন? লিন পিসিওস নিয়ে কিন্তু এখন অনেক পেশেন্ট আসছে। যেমন আগে আমাদের একটা ধারণা ছিল যে পিসিওস মোটা পেশেন্টদেরই পিসিওস হবে, বাট এখন কিন্তু আমরা লিন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা শুকনা পিসিওস পেশেন্ট পাচ্ছি। এদের অ্যান্ড্রোজেন লেভেল বেশি থাকছে, আল্ট্রাসাউন্ডে আমরা পলিসিস্টিক ওভারি পাচ্ছি এবং মাসিক অনিয়মিত পাচ্ছি, আমাদের কাছে পরে আবার বন্ধ্যাত্ব নিয়ে আসছে। এদের ক্ষেত্রে লাইফস্টাইলের যে জিনিসগুলো আমরা বলেছি সেগুলো তো তারা মেনটেনই করবে, বাট এক্সারসাইজ করলেও তাদের খুব একটা বেশি ভালো আউটকাম আসে না। এক্ষেত্রে অ্যান্ড্রোজেন যদি বেশি থাকে, অ্যান্ড্রোজেন লেভেল কমানোর জন্য আমাদের কিছু মেডিসিন আছে, কাইরোসিস্ট, ওভারিও বা স্পারোল্যাকটন, মানে কিছু মেডিকেশনসের হেল্প নিতে হয়। ম্যাডাম এই বিষয়টাতে ফিরছি, তবে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া মিরপুর থেকে বলছি। ম্যামের কাছে আমার একটা কোশ্চেন ছিল। জি। যে ম্যাম, আমার বয়স 27, তো আমার এমএইচ লেভেলটা কমে গেছে, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এএমএইচ কমে গেছে, অ্যান্টিমুলারিয়ান হরমোন। আচ্ছা আচ্ছা, আমরা অ্যান্টিমুলারিয়ান হরমোন লো এএমএইচ নিয়ে অনেক পেশেন্ট আমরা আসলে পাচ্ছি ইদানিংকালে। তো ওনার বয়স 27 বছর বয়সে এএমএইচ কমে গেছে। এটা আসলে প্রিমেচুর ওভারিয়ান ফেইলুরই বলতে হবে, যে হয়তো কোনো কারণে, যে কোনো কারণেই হোক, তার ওএমএইচটা কমে যাচ্ছে। এই এএমএইচ কমে যাওয়ার পিছনে যতগুলো রিসার্চ বিশ্বে হয়েছে তার মধ্যে ক্লাইমেট চেঞ্জটাকে খুব বড় করে দেখা হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ প্লাস এই যে খাবারের আমাদের যে ট্রেন্ড, প্রসেসড খাবার, জাঙ্ক ফুড, এটাও একটা দেখা যাচ্ছে। এখন আপুর জন্য আমাদের খুব চ্যালেঞ্জ কিন্তু এমএইচ কমে যাওয়া এই বয়সে। আমাদের কাজ হচ্ছে ওনার একটা টিভিএস করে অ্যান্ট্রাল ফলিকুল কয়টা আছে সেটা একটু দেখা। যদি আমরা 2-3টা বা 3-4টা ফলিকুলও পাই, সেই ফলিকুলগুলোকে কোয়ালিটি ফুল ফলিকুল করে তৈরি করা আর কি, যাতে ওই 1-2টা ফলিকুল দিয়ে ডিমটা ফুটে আর কি। তো সেই কারণে আমরা একটা তো লাইফস্টাইলের একটা রিল্যাক্স এবং স্ট্রেস ফ্রি লাইফস্টাইল, সুষম ডায়েট, ন্যাচারাল ডায়েট, ডিসিপ্লিন, ঘুম, এগুলো তো দিই। সাথে আমরা কিছু সাপ্লিমেন্টও দিয়ে থাকি। সাপ্লিমেন্টের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ডিহাইড্রোপেন্ডিস্ট্রিডিয়ন, কিছু ইবিকিউ টাইপের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো দিয়ে থাকি। এবং সাথে জীবনযাত্রাকে একটু কনজুগাল লাইফটাকে আমরা হ্যাপি করতে বলি। দুজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা একটু দৃঢ় করতে বলি, যাতে করে তাদের ব্রেনটা কুল থাকে, তাদের মধ্যে একটা হ্যাপি হরমোনগুলা বেশি বেশি করে সিক্রেশন হয়, সহবাসের সময় যাতে কোনো ধরনের কোনো স্ট্রেস না থাকে, কোয়ালিটি টাইমটা। বিশেষ করে আমাদের দেশে এখন আমরা অনেক কাপল পাচ্ছি যে হচ্ছে তারা আসে রাত্র 11টা-12টায় এবং একজন দুজন দুটা ডিভাইস নিয়ে থাকে। তো আসলে তারপর তারা ইন্টিমেট হয়। বেসিক্যালি এভাবে ইন্টিমেট মানে হয়ে এটা হয়তো অনেকের বাচ্চা ধরে যায়, কিন্তু তারপর সব কিছুরই একটা মানে কোয়ালিটি ফুল টাইম বা একটা এনজয়েবলের ব্যাপার আছে, হ্যাঁ, নিজের মাইন্ড রিল্যাক্সেশনের ব্যাপার আছে। তো ওই বিষয়গুলো আমরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, যে স্বামী হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইমটা যেন তারা একসাথে অন্তত ডিনারটা করে, একসাথে একটু মুভি দেখে, একসাথে একটু আইসক্রিমই খেলো বা একটু ঘুরতে গেল। তো এরকম করলে 3 মাস করলে অনেক সময় আমরা খুব ভালো রেজাল্ট পাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো রেজাল্ট পাই। আর যদি একান্তই ভালো রেজাল্ট না পাই, সেক্ষেত্রে তার অপশন হচ্ছে আইওআই, আইভিএফ বা ওই ধরনের মানে ইন্টারভেনশনগুলো যেগুলো আমাদের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি আছে, আমরা সেগুলোর দিকে আস্তে আস্তে চলে যাই। তাহলে সেক্ষেত্রে আমাদের যিনি পেশেন্ট ফোন দিয়েছিলেন, তাহলে তাকে আসলে একজন বন্ধ্যাত্ব এবং গাইনি বিশেষজ্ঞ যিনি আছেন, যারা এসব নিয়ে কাজ করছেন, দর্শক আপনাকেই বলছি, আপনি তাহলে তাদের সাথে দেখা করতে পারেন। আমাদের সাথে ম্যাডামও আছেন, আপনি এনার কাছেও আসতে পারেন। আর ম্যাডাম যেভাবে বললো আপনার ট্রিটমেন্ট প্রসিজার, সেভাবে যদি আপনি চলেন, আপনার জীবনযাপনেও পরিবর্তন আনেন, তাহলে আশা করি আসলে যে সমস্যাটির কথা আপনি বলছেন, এটি হয়তো বা আপনার এবং আপনার বাচ্চা ধারণ ক্ষমতাটিকে নষ্ট করবে না। ম্যাডাম, এই পর্যায়ে আবারও আমাদের সেই গল্পে ফেরত যেতে চাই, যে এই যে যারা পিসিওএস কিন্তু তারা শুকনা, মোটা না, তো তাদের জীবনযাপনটা আসলে কেমন হওয়া উচিত? জীবনযাপনটা ওদের ওবেস পিসিওএসের মতোই অনেকটা হয়, কিন্তু যেটা হয় ওদের তো খুব এক্সারসাইজের দরকার নাই, মানে ওয়েট কমানোর বিষয়টা যেহেতু নাই, খুব এক্সারসাইজের দরকার নেই। শুধুমাত্র ক্যালোরি যেটা তারা নিচ্ছে সেটাকে বার্ন করার জন্য বা আমার বডি ফিট থাকার জন্য যে ওয়াকিংটা বা জগিংটা দরকার, সেটুকুই তারা করবে। এর বাইরে ওদের যে হরমোনাল ইমব্যালেন্সটা ওদের আবার বেশি থাকে। হরমোনাল ইমব্যালেন্সগুলো কারেকশন করার জন্য আমরা এন্ডোক্রাইনোলজিস্ট অনেক সময় হেল্প নিই।
হেল্প নিয়ে আমরা চেষ্টা করি যে হরমোনগুলো ব্যালেন্স করার জন্য। এবং এছাড়াও অনেক সময় আমরা ল্যাপারোস্কোপি করে ওভারিয়ান ড্রিলিংগুলো করে দিই, যে ছোট ছোট সিস্টগুলো থাকে সেগুলোকে ড্রিলিং করে দিই। ড্রিলিং করে দিলে আবার অ্যান্ড্রোজেন লেভেলটা খুব ভালো, মানে তাড়াতাড়ি ড্রপ ডাউন হয় এবং ওভুলেশনটাও খুব তাড়াতাড়ি হয়। মানে ডিমগুলোকে হয়তো একটু ফুটা ফুটা করে ড্রিলিং করে দিলে সিস্টগুলো কমাই দিলে তখন এন্ড্রোজেন লেভেলটাও কমে যায়, ওভুলেশনের যে প্রবলেম সেটাও ঠিক হয়ে যায় এবং ওভুলেশনটাও খুব তাড়াতাড়ি। দারুণভাবে বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি বৃষ্টি বলছি কুষ্টিয়া থেকে। জি, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন, কি জানতে চান? আমার বয়স 23 বছর, আমি অবিবাহিত। আচ্ছা, তো আমার সমস্যা হচ্ছে আমার পিরিয়ড প্রতি মাসে ঠিকঠাক হয়, মানে কিন্তু বিয়ে হয় না। তো এর জন্য ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে যে আমার ডিম্বাণুটা পরিপক্ক হয় না, যার কারণে আমার ব্লিডিংটা ঠিক মতো আসে না। তো আমি যেহেতু অবিবাহিত, তো আমি একটু টেনশনে আছি এটা নিয়ে যে আমার মানে বাচ্চা হতে সমস্যা হবে কিনা এটা নিয়ে। যদি আপনার ওজনটি কিরকম? ওজনটি কত এখন? ওজন হচ্ছে 50 থেকে 55 ভিতরেই থাকে। হাইট 5 ফুট 5 ইঞ্চির সঙ্গে ওটা ঠিক আছে। ম্যাম কোনো প্রশ্ন করতে চান কি? আচ্ছা, তোমার আলট্রাসোনোগ্রাফি করানো হয়েছে কিনা? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা প্রমিনেন্ট ওভারি এরকম কি কিছু এসেছে কিনা আলট্রাসাউন্ড রিপোর্টে? কোনো মানে অপারেশন করার পর কোনো সমস্যা ধরা পড়ে না। থাইরয়েড, প্রোলাকটিন এগুলো কি করানো হয়েছে? না, আর কোনো টেস্ট করানো হয়নি, আলট্রাসাউন্ড করা হয়েছে। আচ্ছা, ওনার হরমোনাল ইভ্যালুয়েশনটা একটু দরকার, যেহেতু স্ক্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন বলছে। স্ক্যান্ট অ্যাডমিনিস্ট্রেশনে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা বড় কারণ। আর এছাড়াও থাইরয়েড হরমোন, প্রোলাকটিন এগুলো আমরা একটু দেখব। আর ও ডাক্তার ওনাকে বলেছে অ্যানোভুলেশন, অর্থাৎ বাচ্চা হয়তো ম্যাচিউর হচ্ছে না, সেক্ষেত্রে আসলে পিসিওসির দিকে যায়। তারপর আমার মনে হয় থরো ইভ্যালুয়েশন দরকার, যেহেতু সে এখনো আনমেরিড। আমার অ্যাডভাইস হচ্ছে সে ওয়েটটাকে মেনটেন করবে, তার লাইফস্টাইলটাকে ঠিকঠাক রাখবে এবং যখন সে বিয়ে হবে বাচ্চা নেওয়ার জন্য করবে, চিন্তা ভাবনা করবে, তার আগে একটা প্রিকনসেপশনাল কাউন্সেলিং সে নিয়ে নেবে। আর খুব বেশি অরিড হলে ইফ শি ওয়ান্ট, সি এখনও আমাদের কাছে আসতে পারে, আমরা আবার একটু জাস্ট করে দেখতে পারি, ইভ্যালুয়েশন করে দেখতে পারি যে কোথাও কোনো সমস্যা তার আছে কি না। ওয়েট বেশি থাকলেও স্ক্যান্টি হয়, ওয়েট কম থাকলেও আবার স্ক্যান্টি হয়। আবার স্ট্রেসফুল লাইফও কিন্তু একটা স্ক্যান্ট অ্যাডমিনিস্ট্রেশনের খুব বড় কারণ, এবং যাদের ঘুম হয় না ঠিকমতো তাদেরও কিন্তু স্ক্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন হয়। আবার অনেকে ক্রাশ ডায়েট করে, এটাও একটা স্ক্যান্ট অ্যাডমিনিস্ট্রেশনের খুব বড় কারণ। তো এখন ওর জন্য কোনগুলো কারণ, এগুলো একটু আমরা হিস্ট্রিটা সুন্দর করে গুছিয়ে আমরা যদি নিতে পারি এবং সাথে এক্সামিনেশন ইভ্যালুয়েশনটা ঠিকমতো করতে পারি, তাহলে হয়তো আমরা কারণটা খুঁজে বের করলে সেটা কারেকশন করলে রিভার্স হয়ে যাবে আশা করি। নিশ্চয়ই দর্শক সবকিছু শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আপনি যদি একজন বন্ধ্যাত্ব এবং গাইনি বিশেষজ্ঞের কাছে আসেন, তাহলে আপনার সমস্ত কিছু টেস্ট ইভ্যালুয়েশন করে আসলে বলা সম্ভব হবে। এবং এখন থেকে যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে দেখা যাবে আপনার বাচ্চা ধারণ করতে কোনো কষ্ট হচ্ছে না। এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। আমরা কথা বলছিলাম নারীদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে কেন, আরও কথা বলবো, আরও জানবো, তবে এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম নারীদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে কেন, এবং আমরা আলোচনা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে বন্ধ্যাত্ব এবং গাইনি বিশেষজ্ঞ ডক্টর হাসনা হোসেন আখি ম্যাডামের সাথে। ম্যাডাম, আবারও আপনার কাছে ফিরতে চাই, যে বিষয়টি নিয়ে আসলে আমরা মাঝখানে বাধা পড়েছিলাম, আবারও সেই প্রশ্নটাতে ফিরব। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে স্বামী স্ত্রীর মধ্যে একটা নিয়মিত সহবাস এবং সেখানে কোনো ধরনের কোনো স্ট্রেস থাকা যাবে না এবং তার মধ্যে একটা প্রিপারেশন থাকবে। এই বিষয়টা নিয়ে যদি একটু আলোকপাত করতেন খুব ভালোভাবে। মানে হাজব্যান্ড ওয়াইফের কনজুগাল লাইফের হ্যাপিনেসটা তো সবচেয়ে বেশি জরুরি। তো আসলে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভোগে তাদের কনজুগাল লাইফটা যে খুব হারমোনি থাকে তা না, তাদের মধ্যে একটা মানে স্বাভাবিকভাবে আমাদের যে সোশ্যাল কাস্টম বা সোসাইটিতে একটা মেয়ে যখন 2 বছর পরও বাচ্চা হয় না, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কিন্তু কস্টলি, এক্সপেন্সিভ। তো পরীক্ষা নিরীক্ষাগুলো যে করাতে হয়, হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিতে হয় বা শ্বশুরের কাছ থেকে নিয়ে, এটা তার জন্য একটা সবসময় একটা খোঁচা মেরে কথা শুনতে হয় বা একটা কটু কথা বা যে অ্যাটিচিউডটা সে ব্যবহারটা তার জন্য প্রেফারেবল না, সেটাই তার কাছে চলে আসে এবং ফলশ্রুতিতে ওই ফলশ্রুতিতে ওইটার প্রভাব কিন্তু তার হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে পড়ে যায়। না চাইলেও কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্কের দেয়াল তৈরি, মানে এটা ভিতরে দেয়াল তৈরি হয়ে যায়। সো
তখন এই দেয়ালটা যদি তারা ভাঙতে না পারে, এই তিক্ততা ভাঙতে না পারে, তখন যেটা হয় যে আমাদের যে হরমোনাল সিগন্যালগুলো সব কিন্তু আসে হাইপোথ্যালামাস থেকে, ম্যাক্সিমাম হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে। তো মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি থাকলে ওই হরমোন সিক্রেশনগুলো খুব যে স্মুথলি হয় তা কিন্তু না, বা প্রপার ওয়েতে সিগন্যালিংগুলো হয় তা কিন্তু না। আমাদের মাসিকের সাইকেল, হরমোনাল সিগন্যাল সব কিছু মানে পিওর ম্যাথমেটিক্স একটা বা একটা রিদমের মধ্যে কাজ করে, একটার সাথে একটা লিঙ্ক আপ। তো এই কারণেই আমরা যখন একটা বন্ধ্যত্ব রোগী বা কাপল আমাদের কাছে আসে, আমরা তাদের মাঝের কনজুগাল লাইফটাকেই আগে ইমপ্রুভমেন্ট বা কোয়ালিটিফুল করার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এবং এর জন্য আমাদের একজন ফার্টিলিটি কাউন্সিলরও কাজ করে, যারা বিষয়গুলো ইভ্যালুয়েশন করে যে তারা সপ্তাহে কয়দিন সহবাস করে বা কতটুকু সময় তারা দুজনের সাথে স্পেন্ড করে, এবং সহবাসের টাইমিংটা এটা ওভুলেশনের টাইমিংয়ে হচ্ছে কিনা, এটা একটি বিষয়। আবার অনেক সময় অনেকের যেমন মাসিকের সাইকেলটা রেগুলার থাকে না, সুতরাং তারা ওভুলেশন টাইমটা প্রেডিক্ট করতে পারে না যে কোন সময় তাদের সহবাস করলে বাচ্চাটা ধরবে। সেক্ষেত্রে আমরা ওভুলেশন টাইম প্রেডিক্ট করার জন্য কিছু পলিসি আমাদের আছে, সেগুলো আমরা তাদেরকে শিখিয়ে দেই। যেমন ওভু টেস্ট কিট নামে একটা কিট বাজারে কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে আমরা পরীক্ষা করতে বলি। ইউরিন টেস্ট, সিম্পল ইউরিন টেস্ট করে 2 দাগ উঠলে বুঝতে পারি যে ওই সময় হয়তো মানে এলএইচ হরমোনটা বেশি সিক্রেশন হচ্ছে এবং ওভুলেশনের টাইমটা তাদের ঘনিয়ে আসছে। তো আমরা ওই সময় তাদেরকে বলি যে আপনারা সহবাসটা একদিন পর পর অ্যাটলিস্ট করবেন। তো এগুলো একটা বিষয়। আর একটা যেটা আমরা সব কিছু হাজব্যান্ড ওয়াইফের সাথে শেয়ারিংয়ের, এবং দুজন জীবনযাত্রাকে দুজন প্রভাবিত করা, যেমন ওনার ওষুধগুলো মনে করায় দেওয়া, আরেকজনটা মনে করায় দেওয়া। খাবারটা, যেহেতু খাবার আমাদের হরমোনের প্রভাবিত করে, আমাদের বডিকে প্রভাবিত করে, আমাদের মাইন্ডকে রিফ্রেশ করে, খাবারের একটা বিশাল রোল কিন্তু বন্ধ্যত্ব বা পিসিওসের ক্ষেত্রে রয়েছে। সুতরাং খাবারটাও আমরা দুজনকে ওইভাবেই অভ্যাস করতে বলি যে ন্যাচারাল খাবারটাই যেন দুজনে নেয়। যেমন লাল আটা রুটিটা আমরা প্রেফার করি, আবার সবজিটা আমরা প্রেফার করি, তাও হাফ বয়েলড। তারপর ফ্রেশ ফ্রুটস যেগুলোতে কোনো কেমিক্যালস নাই, এক্ষেত্রে আমরা মৌসুমি ফলগুলোকে প্রেফার করি। অর্থাৎ যেটা সিজনাল ফুল, আপনি বিদেশের আপেল, কমলা, বেদানার দরকার নেই, আপনি দেশি আমরা, জাম্বুরা, পেয়ারা এগুলা খান, যেগুলো সিজনাল ফল, বা আমের সিজনে আপনি আম খান। তো এগুলো আমরা প্রেফার করি, কারণ ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফরমালিন এগুলা বন্ধ্যত্ব, পিসিওসের ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা পালন করে। তো এই পারস্পরিক এই দুজনকেও আমরা সহযোগিতা করতে বলি। যদি ওয়ার্কিং লেডি হয়, ওয়াইফ, হাজব্যান্ড যেন তার ব্যাগে খাবারটা ক্যারি করতে হেল্প করে, বা দুপুরে যেন একটা হেলদি ডায়েট খায়, এটা যেন হাজব্যান্ড কনসার্ন হয়। আবার ওয়াইফও যেন হাজব্যান্ডের ক্ষেত্রে কনসার্ন হয় যেন সে যে খাবারটা নিচ্ছে সেটাও হেলদি হচ্ছে, এবং পানিটা যেন প্লাস্টিকের বোতলে না নিয়ে কাঁচের বোতলে নিচ্ছে, এগুলো যেন মেনটেন হয়। এই পারস্পরিক বোঝাপড়াটা তৈরি করতেও আমরা হেল্প করে থাকি। খুব সুন্দরভাবে চমৎকারভাবে বুঝিয়ে বললেন যে আসলে একটা দম্পতির মানে একজন ফ্যামিলির একটা বাচ্চা হওয়া মানে তো আসলে একটা পবিত্র সম্পত্তি। আসলে সেটা যতটা মিশ্রিতভাবে করা যাবে, যতটা আসলে সমঝোতার মাধ্যমে করা যাবে, স্ট্রেসবিহীনভাবে করা যাবে, আসলে বাচ্চাটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী বিয়ের পরে অনেকে চায় যে আমি 2 বছর পরে বাচ্চা নেব, অথবা আমি 5 বছর পরে বাচ্চা নেব, 10 বছর পরে বাচ্চা নেব, নিজেরাই এটা কন্ট্রোল করার চেষ্টা করে। দেখা যায় যে তারা যে সময় বাচ্চা নিতে চাচ্ছে ও সময় হচ্ছে না। তো প্রশ্ন এসে করে যে ম্যাডাম আমরা তো ওই সময় পর্যন্ত নিজেরাই আটকে রেখেছিলাম, এখন বাচ্চা হচ্ছে না। আসলে এটাও কি বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাওয়ার পিছনে ভূমিকা পালন করছে? এটাও একটা বড় কারণ আমি মনে করি, কারণ ওই ক্ষেত্রে মেয়ের বয়সটা কত ওইটা কিন্তু আমাদের একটা দেখতে হবে। এখন যে মেয়ে বিয়ে হয়েছে 30 বছর বয়সে, তার কিন্তু আর 5 বছর ওয়েট করার কোনো অপরচুনিটি নাই, বা তার কোনো অ্যাসোসিয়েটেড প্যাথোলজি আছে কিনা ওটাও একটা বিষয়। অনেকেরই দেখা যায় অনেক মেয়ের ফাইব্রয়েড থাকে, এডিনোমায়োসিস থাকে, এন্ডোমেট্রিওসিস থাকে, সে তো আর 5 বছর আসলে ওয়েট করার কোনো অপরচুনিটি নাই, বা ওয়েট করতে গেলে তারই বন্ধ্যত্ব রিলেটেড সমস্যাগুলো আরও প্রকট আকার ধারণ করবে, বা ডিমের রিজার্ভ কমে যাবে। তো এক্ষেত্রেও যদি আপনি ডিলে করতে চান, ডিলে করার আগে অবশ্যই আপনি একটা প্রি কনসেপশনাল কাউন্সেলিং বা আমরা যেটা বলি ওটা নিয়ে আপনি একটু ইভ্যালুয়েশন করে নেবেন যে আপনার ওয়েট করার মতো সময় আসলে আপনার হাতে আছে কিনা, এটা একটা বিষয়। আবার অনেক সময় অনেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বিভিন্ন নেয়, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভে অনেক সময় একটু দেরি হয়, ওসিপিতেও অনেক সময় ডিলে হয়। হ্যাঁ, তো ওই ব্যাপারগুলো আপনি
যেহেতু এখন মেয়েরা কেরিয়ার সচেতন, পড়াশোনা করতে চায়, এটা তার চয়েস। আমি বলবো না বাচ্চা তাকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে, অনেকেই পিএইচডি করতে চায় আপনার, তো সেক্ষেত্রে কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে এই সময়টা আপনার হাতে আছে কিনা এটা আপনি আগে জেনে নিন, আর না হলে দেখা যাবে পরে আপনি আফসোস করবেন। মেয়েদের জন্য তার কেরিয়ার যতটা গুরুত্বপূর্ণ, মা হওয়াটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এবং আপনার কেরিয়ার বা আপনি চাকরি, সরকারি চাকরি ছাড়া যে কোনো কিছু আপনি সারা জীবন চাইলে করতে পারবেন, কিন্তু বাচ্চা হওয়ার বয়সটা কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে দিয়েছে। ওই সময়টা পার হয়ে গেলে কিন্তু আপনি আসলে যত চাইলেও পারবেন না। তো এটা আপনার একটু মাথায় রাখতে হবে, মেয়েদের একটু মাথায় রাখতে হবে। আর যদি কেউ ডিলে করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে একটু কমিউনিকেট করে নেবে। আমরা প্রপার ইভ্যালুয়েশন, আমাদের ফার্টিলিটির একটা এক্সিকিউটিভ চেক আপ আছে, ওটা করে আমরা দেখে মোটামুটি একটা আন্দাজ করতে পারবো যে ওনার কতটুকু ডিলে করা যাবে। আরেকটা রোগী আমাদের কাছে আসে যে অবাঞ্ছিত গর্ভপাত, এটা আমাদের কাছে খুব আসে, নিজেই বাচ্চা অ্যাবর্ট করে ফেলার, অ্যাবর্ট করে ফেলা। অনেকে বলে যে 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস বিয়ে হয়েছে, এটাও কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে এইসব পেশেন্টগুলোও আমাদের কাছে ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে অনেক সময় আসে। কারণ গর্ভপাতের ফলে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় অনেকে নিজে বাসায় করে, অনেকে এমআর করে, তো ওগুলার জন্য যেটা হয় এসটিডি বা ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো দেখা যায় যে অ্যাসেন্ডিং ইনফেকশনগুলো হয়, এবং অনেক সময় টিউবের প্রবলেম দেখা যায়, অনেকে এন্ডোমেট্রাইটিস তৈরি হয়। তো ওইটা পরবর্তীতে আবার দেখা যায় যে বন্ধ্যাত্ব সমস্যাগুলো তৈরি করে। তো এই জন্য প্রপার প্ল্যানিংটা খুবই আসলে জরুরি। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে প্রপার প্ল্যানিংটা জরুরি। বহির্বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু ওরা বিয়ের আগেই ডাক্তারের কাছে সাথে বসে, তো আমাদের দেশে তো আসলে বিয়ের আগে ডক্টরের কাছে বসবে এটা আমাদের সোসাইটিতে আমরা আশা করতে পারি না। তবে অ্যাটলিস্ট বিয়ের পরে যেন তারা একটা ডাক্তারের কাছে সিটিং দেয় এবং সব কিছু নিয়ে তারা যেন ডাক্তারের সাথে বসে একটু প্রপার প্ল্যানিং করে নেয়, তাহলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে বন্ধ্যাত্ব বা যে রিলেটেড, সেগুলো থেকে আমরা অনেকটা দূরে সরে থাকতে পারবো। চমৎকারভাবে বলেছেন। এই পর্যায়ে আসলে আপনার কাছে প্রশ্ন, এই যে বাচ্চা ধারণ করার ব্যাপারটি, এটা আসলে আমরা অনেক সময় নারীদের উপর চাপিয়ে দিই, দোষটা হয়তো বা তাদেরই অসুখ, তাদেরই পিসিওএস, তারাই হয়তো বা দেরি করে বিয়ে করেছে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে তার যে হাজব্যান্ড, মানে পুরুষ যে সহধর্মী আছে, তার মধ্যেও সমস্যাটি থাকে। তো এটা আসলে আপনারা কি প্রচুর পাচ্ছি, কিন্তু আসলে এখন মেল ইনফার্টিলিটি পেশেন্ট আমরা এখন প্রচুর পাচ্ছি, এবং আমার রেশিওটা কিন্তু এখন 50-50, এবং কেউ কারো চেয়ে কম নয়। পুরুষ বন্ধ্যাত্বের আমরা স্পার্ম কাউন্ট কমে যাওয়া, মোটিলিটি কমে যাওয়া, মরফোলজি, এটা খুবই পাচ্ছি। এবং আমরা কিন্তু যারা ইনফার্টিলিটি নিয়ে কাজ করি তারা কিন্তু যখন ট্রিটমেন্ট করতে আসে আমরা বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই ট্রিটমেন্ট করি, এবং সিমেন অ্যানালাইসিস মাস্ট, মানে হাজব্যান্ডের সিমেন পরীক্ষা করার পরই আমরা ট্রিটমেন্ট শুরু করি। এবং ছেলেদের স্মোকিংয়ের টেন্ডেন্সিটা বেড়ে যাওয়ার জন্য আমার মনে হয় স্পার্মের কোয়ালিটি প্লাস তাদের ওই যে ফল্টি ডায়েট এবং টাইট জিন্স বা কাপড় চোপড়ও একটা বড় এবং ভূমিকা। এবং আরেকটা জিনিস হচ্ছে মোবাইলের মাইক্রোওয়েভটা, যেহেতু তারা মানে প্যান্টের পকেটে মোবাইলটা ক্যারি করে, এটাও একটা স্পার্মের কোয়ালিটি হ্যাম্পারের জন্য একটা খুব বড় কারণ হিসেবে আমরা দেখি। তো আর ওই আগের আসলে ওই ঘটনা নেই যে, এবং সাথে কিন্তু আমরা সেক্সুয়াল ডিসফাংশনেরও অনেক পেশেন্ট পাচ্ছি, মেল সেক্সুয়াল ডিসফাংশনের অনেক পেশেন্ট পাচ্ছি। এবং ছেলেরা আগে করতে চাইতো না, বাট এখনকার কিন্তু আমি ছেলেদের মধ্যে দেখি না, তারা উইলিংলি সেমেন অ্যানালাইসিস করতে চায়, এবং সেক্সুয়াল ডিসফাংশন রিলেটেড প্রবলেম থাকলেও তারা কথা বলতে চায়। এবং এইগুলো সেক্সুয়াল ডিসফাংশন বা মেল ইনফার্টিলিটির জন্য আমরা প্রথমে দেখে পরে ইফ নিড আমরা কিন্তু আমাদের ইউরোলজিস্ট একজন আছেন বা অ্যান্ড্রোলজিস্ট আছেন, আমরা প্রয়োজনে তার সাথেও কনসার্ন করে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসনা হোসেন আঁখি। আসলে আমাদের হাতে সময় খুবই কম, আসলে নারীদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে, একটা দম্পতির বাচ্চা হচ্ছে না, এই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয়, কিন্তু আজ সময় স্বল্পতার জন্য আমাদেরকে হয়তো বা এখানেই বিরতি নিতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন। নেক্সাস টিভিকেও ধন্যবাদ যে এই বন্ধ্যাত্ব নিয়ে আসলে আমি যত কথা বলবো আমার জন্য ততটাই কম হবে। তো তারপরে ধন্যবাদ যে এই বার্নিং ইস্যু নিয়ে তারা প্রোগ্রাম রেখেছেন এবং অনেক দর্শক আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, আমরা হ্যাপি। আশা করি ভবিষ্যতে আরো প্রোগ্রাম করব এবং দর্শকদের সাথে আমরা আরো বেশি কমিউনিকেট কাজ করব। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমাদের বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আসলে একজন নারী পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যখন সন্তান ধারণের ব্যাপারটি আসে, এটা আসলে একটা লেংদি প্রসিজার। ব্যাপারটি এরকম না যে আপনি রাতারাতি চিন্তা করলেন রাতারাতি সন্তান ধারণের সক্ষমতা হয়। এটা আসলে শারীরিক পরিশ্রম,
ব্যায়াম, ঘুম, স্ট্রেস ছাড়া জীবন সব কিছু মিলিয়ে আপনি যখন আপনার কনজুগাল লাইফটা, আপনার ম্যারিড লাইফটা সুখী করবেন, তখন আসলে বাচ্চা ধারণের ক্ষমতাটাও অনেকটা বেড়ে যাবে। বিশেষ করে এই সমস্যাটা দেখা গেলে অথবা কোনো প্ল্যান পরিকল্পনা করতে গেলে আমাদের বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনারা করবেন সেই আশাই করছি। আজ এ পর্যন্তই, নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালো থাকবেন, আর নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।